সিলেটের আতিয়া মহলের অভিযান সমাপ্ত ঘোষণা, ব্রিফিংয়ে সেনাবাহিনী। ভবনটি পুলিশের কাছে হস্তান্তর, এলাকায় স্বস্তি। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর সমালোচকরাই 15 আগস্টের শোকাবহ ঘটনার পটভূমি সৃষ্টি করেছিল। জাতির পিতার আত্মজীবনীমূলক বইয়ের প্রকাশনা উৎসবে প্রধানমন্ত্রী। 21 পদক পাওয়া ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যার দায়ে 5 জনের ফাঁসির আদেশ, একজনের 7 বছর কারাদণ্ড। শেষ হলো কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার। 43টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছে বিএনপি। আওয়ামী লীগের দাবি 35টি বিজিবির টহল। এবং ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডে ভেসে গেল বৃষ্টিতে, ম্যাচ পরিত্যক্ত। ওয়ানডে ক্রিকেটে পঞ্চম টাইগার বোলার হিসেবে তাসকিনের হ্যাট্রিক। What a moment for the youngsters! প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। অবশেষে শেষ হলো সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে 3 দিন ধরে চলা কমান্ডো অভিযান অপারেশন টুয়াইলাইট। মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অভিযানের সমাপ্তি ঘোষণা করে সেনাবাহিনী। তবে নমুনা সংগ্রহের জন্য বাড়িটিতে তল্লাশি আরও কিছুদিন চালানো হবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। এদিকে অভিযান শেষে ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়। কমান্ডোরা তাদের জীবন বাজি রেখে অত্যন্ত সাহসিকতার সাথে অভিনব কৌশল অবলম্বন করে 25 মার্চ আনুমানিক দুপুর 1টার মধ্যে ভবন থেকে 30 জন পুরুষ, 27 জন মহিলা এবং 21 জন শিশুসহ মোট 78 জনকে নিরাপদে উদ্ধার করে। ভবনের নিচতলায় 3 জন পুরুষ ও 1 জন মহিলা সহ মোট 4 জন জঙ্গি বিপুল পরিমাণ বিস্ফোরক সহ অবস্থান করছে। গতকাল 2টি মৃতদেহ পুলিশ প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছিল। বাকি যে 2টি মৃতদেহ ছিল সেগুলো সুইসাইডাল ভেস্ট পরিহিত থাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নিরাপত্তার বিবেচনা এবং পুলিশ প্রশাসনের পরামর্শে ঘটনাস্থলেই এগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। সকল কার্যক্রম শেষে আজ বিকেলে ভবনটি ক্রাইম সিন হিসেবে পুলিশ প্রশাসনের নিকট হস্তান্তর করা হয় এবং অপারেশন টুয়াইলাইটের সমাপ্তি ঘোষণা করা হয়। যে সকল জঙ্গি ছিল আমাদের যে বিশ্লেষণ তাতে মনে হচ্ছে তারা বেশ ভালো প্রশিক্ষিত। তাদের কাছে বিশাল পরিমাণে বিস্ফোরক ছিল এবং সেগুলো ব্যবহার করে তারা পুরো ভবনটাকেই ঝুঁকিপূর্ণ করে তুলেছিল। এবং এ ধরনের একটা ভবন, যেটা 5 তলা ভবন, প্রায় 30টা ফ্ল্যাটে 150-র বেশি রুম রয়েছে। এখানে কোথায় কোন অবস্থায় কোথায় লুকিয়ে আছে, কিভাবে আছে, প্রতিটা স্টেপ ছিল বেশ ঝুঁকিপূর্ণ। সেই জন্য আমি বারবার বলছি যে অপারেশনটা একটা বিশেষ গুরুত্ব বহন করে। আলামত বা যে সমস্ত এভিডেন্স সেগুলোর কালেকশন প্রক্রিয়া বিস্তারিত চলবে। এদিকে গত 5 দিনে সিলেটের শিববাড়ির আতিয়া মহলকে ঘিরে গোটা এলাকায় ছিল শ্বাসরুদ্ধকর পরিবেশ। জঙ্গিরা অবস্থান করছে ধারণা থেকে প্রথমে এলাকাটি ঘিরে ফেলার পর শনিবার দুপুরে সেখানে শুরু হয় সেনাবাহিনীর অভিযান অপারেশন টুয়াইলাইট। বিপজ্জনক এই অভিযান একদিকে ভবনের ভেতরে যেমন ছিল প্রচুর পরিমাণে বিস্ফোরক সহ প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিদের অবস্থান, তেমনি অন্যদিকে বাইরে থেকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষের উপর চালানো হয়েছিল বোমা হামলা। পুরো অভিযানের আদ্যপান্ত নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাত জঙ্গিদের আস্তানা সন্দেহে সিলেটের শিববাড়ি এলাকার 2টি বাড়ির চারদিকে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে শুক্রবার ভোরে আতিয়া মহল নামে একটি বাড়ির ভেতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়ায় নিশ্চিত হয় জঙ্গিদের অবস্থান। এর পরপরই ঢাকা থেকে রওনা হয় পুলিশের বিশেষায়িত ইউনিট, সোয়াত এবং সেনাবাহিনীর পর্যবেক্ষক দল। শনিবার সকাল থেকে শুরু হয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের বিশেষ অভিযান অপারেশন টুয়াইলাইট। চলে শ্বাসরুদ্ধকর অভিযান। মুহুর্মুহু গুলি ও বিস্ফোরণে বাতাসে ছড়িয়ে পড়ে বারুদের ঝাঁঝালো গন্ধ। এর মাঝেই বাড়িটি থেকে 21 শিশুসহ 78 জন বেসামরিক লোককে উদ্ধার করা হয়। এদিকে অভিযান চলাকালীন শনিবার সন্ধ্যায় শিববাড়ির অদূরে পাঠানপাড়া এলাকায় 8 ঘন্টার ব্যবধানে বিস্ফোরিত হয় 2টি গ্রেনেড। আহত হন র্যাব, পুলিশ, সাংবাদিক সহ প্রায় 50 জন।
পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশের 2 সদস্য সহ 6 জন। আর গুরুতর আহত অবস্থায় র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। শনিবার রাতের পর আসে নতুন সকাল। চলতে থাকে জঙ্গিদের সঙ্গে পাল্টাপাল্টি গুলি বিনিময়। এর মাঝে বিকেলে বাড়ির ভেতরে 2 জঙ্গিকে হত্যা করা সম্ভব হয়েছে বলে জানায় সেনাবাহিনী। তবে আরো কয়েকজন জীবিত থাকায় অভিযান চলবে বলেও জানান তারা। সোমবার ভোর থেকে আরো জোরালোভাবে অভিযান চালায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের সদস্যরা। নতুন নতুন কৌশলে বিভিন্ন দিক থেকে বাড়ির ভেতরে ঢুকে আক্রমণ হানে তারা। এক পর্যায়ে দুপুরে বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তেই ধোঁয়াচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। পরে সন্ধ্যায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে আতিয়া মহল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার দাবি করে সেনাবাহিনী। তবে পুরো বাড়িতে প্রচুর গোলাবারুদ থাকায় অভিযান চলবে বলে জানানো হয়। এ সময় 4 জঙ্গি নিহত হলেও কাউসার এবং মর্জিনা নামে 2 জনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করে তারা। মঙ্গলবার সকালে আতিয়া মহল থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধারে অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের সদস্যরা। থমথমে এ পরিস্থিতির মধ্যেই দুপুর থেকে আবারও বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায় বাড়িটি থেকে। আতঙ্কিত হয়ে পড়েন সবাই। এরপর বিকেলের দিকে অভিযান গুটিয়ে আনতে শুরু করে সেনাবাহিনী। পুলিশের কাছে বাড়িটিকে হস্তান্তর করে সাজোয়া যান নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। শেষ হয় শ্বাসরুদ্ধকর 4 দিন, অপারেশন টুয়াইলাইট। সময় সংবাদ, সিলেট। সিলেটের আতিয়া মহল থেকে উদ্ধার করা 2 জঙ্গির লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশ দুটির ময়নাতদন্ত শেষ করে ডিএনএর নমুনা সংগ্রহ করেন চিকিৎসকেরা। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় শিববাড়ির আতিয়া মহলের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এর পরপরই বাড়ির ভেতর থেকে লাশ দুটি হস্তান্তর করা হয় পুলিশের কাছে। তবে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে এক নারী সহ 4 জঙ্গি নিহত হলেও পুলিশের কাছে 2 জনের লাশ হস্তান্তর করা হয়। বাকি লাশ দুটি মর্জিনা ও কাউসার নামে 2 ব্যক্তির বলে নিশ্চিত করেছে পুলিশ। লাশ দুটি শনাক্ত করবার জন্য তাদের স্বজনদের ডেকে পাঠানো হয়েছে। বাকি 2টি লাশ এখনো বাড়ির ভেতরে রয়েছে। ময়নাতদন্তকারী ডাক্তার তারা ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। এখানে ডিএনএ স্যাম্পল গ্রহণ করা হয়েছে এবং তারা এই কোনো ঘটনার সময় তারা কোনো নেশাগ্রস্ত কোনো কিছু খেয়েছে কিনা সেটাও আমরা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আর লাশগুলো বর্তমানে ফ্রিজে আমরা মর্চুয়ারিতে রাখবো পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত। এদিকে অপারেশন সফলভাবে শেষ হওয়ায় স্বস্তি নেমে এসেছে সিলেটের শিববাড়ি এলাকার মানুষের। এজন্য সফল অভিযানের জন্য সেনাবাহিনীকে তারা ধন্যবাদ জানান। জঙ্গি মুক্ত হয়েছে, আমরা খুশি হয়েছি। আপনার আর তো ইলা হোক না আমরা এলাকাত শিববাড়ি এলাকাটা জঙ্গি মুক্ত হয়েছে। আমরা সবাই এতদিন গত বৃহস্পতিবার 2টা থেকে আজ মঙ্গলবার পর্যন্ত আমরা খুবই আতঙ্ক ছিলাম, কি ঘটবে, কখন কি হবে, কবে যে আমাদের বাসায় যাইতে পারি ওই অপেক্ষায় আছি। আমরা আমার বন্ধুর এক বাসায় আশ্রয় নিয়েছি, অনেক কষ্টে আছি। আজকে যে এই অভিযান চলছে সেনাবাহিনীরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করছে, আমি অত্যন্ত আনন্দিত। এখন তো আমরা চলাহিরা নাই, ভাত খানি নাই, খুঁতও নাই, গ্যাসও নাই, কারেন্টও 2 দিন আসিল না। তখন তো দেখা যায় যে মোটামুটি শেষ হয়েছে, তখন তো ঠিক হইব। আমি খুশি, অসম্ভব খুশি। এইটা একটা ন্যাশনাল প্রবলেম, ওয়ার্ল্ড ওয়াইড একটা ন্যাশনাল প্রবলেম হয়ে গেছে। আমি চাই সন্ত্রাস দমনিত, সন্ত্রাস যারা করে এরা ঘৃণা করতে। প্রবাসের সময়ে আরো থাকছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানী থেকে কলেজের অধ্যক্ষ সহ আটক 9। কেন্দ্র থেকে মোবাইলে ছবি তুলে ছড়িয়ে দিত চক্রটি, ব্রিফিংয়ে ডিবি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বঙ্গবন্ধুর সমালোচকরা তাকে হত্যার পটভূমি তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধুর কারাবাসের উপর জাতির পিতা রচিত কারাগারের রোজ নামচা গ্রন্থের প্রকাশনা উৎসবে কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ইতিহাস থেকে জাতির পিতার নাম বারবার মুছে ফেলতে চাইলেও এই গ্রন্থের মাধ্যমে তিনি আবারও ফিরে এলেন জাগ্রত ইতিহাস হিসেবে। স্বাধীনতার রূপকার বা স্রষ্টা যে উপাধিতেই ডাকা হোক না কেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে অগ্রনায়কের ভূমিকা পালন করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কিংবা পারিবারিক জীবনের অধিকাংশ সময়ই কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। কারাবাসের বিভিন্ন সময়ে ডায়েরিতে তিনি লিপিবদ্ধ করে গেছেন তার দেখা রাজনীতি, বাঙালির চরিত্র, সামাজিক সংকট সহ বিভিন্ন পর্যবেক্ষণ। আর এসব লেখাকে এক মলাটে মুদ্রিত করে এবার বাংলা একাডেমি প্রকাশ করল জাতির পিতা রচিত গ্রন্থ কারাগারের রোজ নামচা।
বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলা একাডেমি আয়োজিত বইটির প্রকাশনা উৎসবে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে সমালোচকরাই জাতির পিতাকে হত্যার পটভূমি তৈরি করেছিল। অল্প সময়ের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা এটা এত সহজ কাজ ছিল না, কিন্তু এখন আমার মাঝে মাঝে এটাই দুঃখ হয় যে তখনও তো কেউ সময় দেয়নি। অনেকেই তো তার বিরুদ্ধে নানা সমালোচনা, নানা কথা লেখার মধ্য দিয়ে তার জীবনটাকে কেড়ে নেওয়ার পথটা, অর্থাৎ 15ই আগস্টটা ঘটনা ঘটাবার একটা যেন পটভূমি তৈরি করে দিয়েছিল অনেকেই। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালনের আগেই তার জীবনী ভিত্তিক আরও গ্রন্থ প্রকাশ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস থেকে তাকে মুছে ফেলতে চেয়েছিল অনেকেই, কিন্তু গ্রন্থের পাতায় তিনি আবারও অমোচনীয় ইতিহাস হয়ে এলেন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করবে দান, ক্ষয় নাই তাই ক্ষয় নাই। উদাত্ত কণ্ঠে এই কথা উচ্চারণটা সবসময় করত। আজকে সেটাই তার জীবনে বাস্তব হলো, নিঃশেষে প্রাণটা দিয়ে গেলেন। কিন্তু তাকে যারা ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল তারা তা পারল না। তিনি সেই ইতিহাসে আবারও ফিরে এসেছেন এবং এই বাংলার মাটিতে আবার ফিরে এসেছেন। অনুষ্ঠানে অশ্রু ভেজা নয়নে বঙ্গবন্ধু কন্যা বলেন, স্বাধিকার আন্দোলনের কত বাঁক, কত প্রতিবন্ধকতা ছিল তা পাতায় পাতায় উঠে এসেছে জাতির পিতার কলমে। বাংলাদেশের ইতিহাস যারা জানতে চাইবে তারা হয়তো এই ডকুমেন্টগুলি পড়লেই জানতে পারবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দল ও সরকারের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন করা, আর সেই লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। ইউরোপীয় পার্লামেন্টের প্রোগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাট গ্রুপের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা। তৈরি পোশাক খাত সম্পর্কে ইউরোপীয় এমপিদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই খাতের উন্নয়নে তার সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দোষারোপের রাজনীতি পরিহার করে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়ভাবে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদ কোনো বিশেষ সরকার বা দলের সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, কেবলমাত্র দমন অভিযান চালিয়ে জঙ্গিবাদের শেকড় পুরোপুরি উচ্ছেদ করা সম্ভব নয়। জঙ্গিবাদকে বৈশ্বিক সংকট হিসেবে অভিহিত করেন তিনি। বলেন, এটি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা নিতে হবে। সিলেটে সফল অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানান বিএনপি নেত্রী। এ সময় বিভিন্ন বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের হতাহত হওয়ার ঘটনায় তাদের প্রতি শোক ও সহানুভূতি জানান। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প সহ 10,100 কোটি টাকার 12টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের এনএসসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 4,000 কোটি টাকা। পার্বত্য 6 জেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 2,200 কোটি টাকা। অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণ সহ ভূমি উন্নয়ন প্রকল্প, গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, নির্মল বায়ু ও টেকসই উন্নয়ন প্রকল্প এবং টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল সাংবাদিকদের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিত করেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি তৎপরতা আর নতুন ধরনের বোমা উদ্ধারের বিষয়টি মাথায় রেখে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী জানান, জঙ্গিদের ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদের উৎস খুঁজে বের করে আইনকে শক্তিশালী করা হবে। আজকালকার যেই পরিস্থিতি তাতে আমার মনে হয় যে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টটা আরও বেশি করে কার্যকর করার প্রয়োজন দেখা দিয়েছে। তদন্ত করে
যখন এইসব অপরাধের যেই সব উপাত্তেও ব্যবহার করা হচ্ছে সেইগুলির ব্যাপারে যেই সব ব্যবস্থা আইনে নেওয়া প্রয়োজন ঠিক সেই সব ব্যবস্থাই আমরা নিব। ধর্মের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনের সফল উল্লেখ করে খাদ্যমন্ত্রী আরো বলেন, জঙ্গিরা কোনোভাবেই বাংলাদেশে সফল হবে না। ধর্মের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আমাদের উন্নয়নকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের অর্থনৈতিক চাকাকে আজকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে। ইংরেজি পড়ুয়া ছেলে মেয়েরা তারাও বিভ্রান্ত হচ্ছে ধর্মের নামে। এই ধর্মের নামে কিন্তু আজকে জঙ্গিবাদ, সন্ত্রাস আজকে মাথা পেতে উঠছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জঙ্গিবাদের দমন করতে বা জঙ্গিবাদ নির্মূল করতে বলিষ্ঠ ভূমিকা রাখছে। তারা সাকসেসফুল অন্যান্য দেশের চেয়ে, পশ্চিমা দেশগুলোর থেকে বাংলাদেশ সাকসেসফুল। আজকে বিশ্বাস করি আমরা যে বাংলাদেশে কোনো অবস্থাতেই এই জঙ্গিবাদীরা, এই সন্ত্রাসীরা, এইগুলো ধর্মান্ধরা এবং ধর্মের অপব্যাখ্যাকারীরা কোনো অবস্থাতেই সফলকার হবে না। আমরাই আমাদের এই মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, তাদেরই জয় হবে। প্রবাসের সময়ে আরো থাকছে, মোবাইল কোম্পানিগুলো টাওয়ারের ক্ষতিকর বিকিরণের মাত্রা নির্ধারণে 3টি আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে পরীক্ষা নির্দেশ হাইকোর্টের, নিয়ম মেনে করছে বলছে বিটিআরসি। 21শে পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় 5 জনকে ফাঁসি এবং 1 জনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4। সকালে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সর্দার এই রায় দেন। 2013 সালের 25 ডিসেম্বর রাজধানীর রামপুরার ওয়াবদা রোডে নিজ বাসা থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় ইত্তেফাকের সাবেক আলোকচিত্র সাংবাদিকের মরদেহ। পরে তার পরিবার রামপুরা থানায় অজ্ঞাত 6 জনের নামে মামলা করেন। 2006 সালে 21শে পদক পাওয়া প্রবীণ সাংবাদিক আফতাব একাই থাকতেন তার বাসায়। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন, তবে আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানা গেছে। এবার প্রবাসের খবর। বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিচালক ক্যাথলিন ইগান কথা বলেন। একই অনুষ্ঠানে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মহান মুক্তিযুদ্ধের তথ্যচিত্র সংগ্রহকারী স্বনামখ্যাত চিত্র পরিচালক লিয়ার লেভিন। এদিকে বাংলাদেশের স্বাধীনতা দিবস এখন থেকে বিশেষভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক রাজ্য। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। স্বাধীনতার 46 বছর পূর্তি উপলক্ষে সোমবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের জন্য এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, নিউ ইয়র্ক নগর প্রশাসনের কর্মকর্তা সহ গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র সহ বন্ধু দেশগুলোর সহযোগিতা নিয়ে বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ আগের তুলনায় অনেক উন্নতি করেছে। শুধু অর্থনীতি নয়, সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়নকেও গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। এই অগ্রযাত্রায় জঙ্গিবাদ সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা এগিয়ে যাব। বাঙালির স্বাধীনতা সংগ্রামের তথ্যচিত্র সংগ্রহকারী লিয়ার লেভিন বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ তার অতি আপনজন। বাঙালি এমন একটা জাতি যাদের চেতনা থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে। আশা করি যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। আমাদের দেশে বাঙালিদের অনবদ্য অবদানের জন্য তাদের প্রতি ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক, দক্ষিণ পূর্ব ও মধ্য এশিয়া এবং সাব সাহারান আফ্রিকা অঞ্চলের গণমাধ্যম সংযোগ বিষয়ক কর্মকর্তা ক্যাথলিন ইগান যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিকভাবেই ভালো সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরো জোরদারের পাশাপাশি দুদেশের জনগণের মধ্যেও সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে আমরা আশাবাদী। সত্যিকার অর্থে নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশি কমিউনিটির অনেক অবদান রয়েছে। অনুষ্ঠান শেষে নিউ ইয়র্ক গভর্নরের প্রতিনিধি হিথ কে প্যারেক 26শে মার্চ স্বাধীনতা দিবসকে রাজ্যের সরকারি স্বীকৃতি স্বরূপ প্রোক্লেমেশন তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল হাতে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার
আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমবারের মতো অর্ধ শতাধিক ব্রিটিশ এমপির উপস্থিতিতে লন্ডনের পার্লামেন্ট ভবনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। 1971 সালে বাংলাদেশের স্বীকৃতি আদায়ের জন্য যে সকল ব্রিটিশ এমপি সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ও 46 বছর পর বাংলাদেশের সামরিক অগ্রগতি সম্পর্কে অবহিত করতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি রোশনারা আলী, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রূপা হক অ্যান্ড মেইন ছাড়াও 53 জন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। এ সময় টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশিরা এখন ব্রিটেনের সব ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে। বাংলাদেশ সরকার শ্রমিকদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানোয় তাদের উচ্চ বেতনের চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নৈশভোজে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর একটি অভিজাত হোটেলে সৌদি প্রবাসীদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত আরো বলেন, প্রবাসীদের সততা ও শ্রমের কারণে সৌদি আরবের বড় বড় প্রতিষ্ঠানে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা বেড়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের হারানো শ্রম বাজার পুনরুদ্ধার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সংগঠনের সভাপতি সালাউদ্দিন ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া ও শহীদুল ইসলাম মাতবরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান ড নজরুল ইসলাম, কার্যালয়ের প্রধান মনিরুল ইসলাম সহ অনেকেই। বাংলাদেশে জঙ্গিবাদ বিস্তারের অপচেষ্টাকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্স আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফ্রান্সের প্যারিসে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। জঙ্গিবাদের বিরুদ্ধে আদর্শিক যুদ্ধ ঘোষণা করে অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দলের সহসভাপতি সুনাম উদ্দিন খালিক, শাহজাহান রহমান, শাহজাহান সারু, জসিম উদ্দিন সহ অনেকেই। কানাডায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগের কানাডা শাখা মন্ট্রিয়েলের ক্যাফে রয়্যাল রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করে। আলোচনার আগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধায় দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসীরা। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমানের সভাপতিত্বে এবং আজিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাবলাদে তাজুল মোহাম্মদ সহ অনেকে। প্রবাসীদের সংগঠন VAGB'র সভাপতি শাহ মুস্তাইন বিল্লার সভাপতিত্বেও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ড শোয়েব সাইদ, তাজুল মোহাম্মদ, ড সৈয়দ জাহিদ হোসেন সহ অনেকেই। বাংলাদেশ আওয়ামী লীগের কুইবেক শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী মুন্সি বশির। সাজ্জাদ হোসেন সুইটের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শাহজাহান ভূঁইয়া, হাজী মাসুদুর রহমান সহ অনেকে। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা দেশের গান পরিবেশন করেন। এছাড়া বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়েলের উদ্যোগে স্বাধীনতা দিবসের সঙ্গীত সন্ধ্যায় গান পরিবেশন করেন শিল্পী পিনু সাত্তার। শেষ হলো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। মঙ্গলবার সকাল থেকে গণসংযোগে ব্যস্ত সময় পার করেন কাউন্সিলর ও মেয়র প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি নানান প্রতিশ্রুতিও দেন তারা। মঙ্গলবার সকাল থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নগরের বিভিন্ন স্থানে প্রচারণা চালান। এ সময় ভোটারদের দুঃখ দুর্দশার কথা শুনে নির্বাচিত হলে তা সমাধানের আশ্বাস দেন তিনি।
দুপুরের দিকে প্রচারণায় মাঠে নামেন বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্ষ্য। এদিকে কুমিল্লা নগরীর বেশ কয়েকটি এলাকার কাউন্সিলর প্রার্থীদের বাড়িঘরের প্রতিপক্ষরা হামলা চালিয়েছে বলে অভিযোগের পাওয়া গেছে। 25 নম্বর ওয়ার্ডের 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় 2 জন আহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে 26 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন। আজকে শেষ দিন, আজকে এসে যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তবে মনে করতে হবে এটা উদ্দেশ্য প্রণোদিত, এটার কোনো ভিত্তি নেই। ইনশাল্লাহ আমি তাদের কাছে আশা করব, যদি বিগত দিনে আমি তাদের সঙ্গে ছিলাম, এইসব না করে জনগণের কাছে যান, জনগণের কাছে ভোট চান। 25 নম্বর ওয়ার্ডে যে ঘটনাটা ঘটেছে তার বিষয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটু আগে আমি শুনেছি যে গ্রেপ্তার হয়েছে এবং তার বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে সে ব্যাপারে আমার কথা হয়েছে এবং ওনারা প্রতিবেদন পাঠাবে খুব তাড়াতাড়ি। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে 17 জন প্রিজাইডিং অফিসারের বিষয়ে আপত্তি জানিয়েছে আওয়ামী লীগ। সব অভিযোগই খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে দলটি। এ সময় দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয় আচরণবিধির লঙ্ঘন ঠেকানোর নামে সরকারি দলকে যেন নির্বাচনের সমান সুযোগ থেকে বঞ্চিত করা না হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। প্রিজাইডিং অফিসার কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সে বিষয়টা রিটার্নিং অফিসারের কাছে আবেদনটা করা হয়েছে, 17 জন প্রিজাইডিং অফিসার, তো সেটাও তদন্ত করে দেখা হয়েছে। বলা হয়েছে তাদের দলীয় পরিচয় আছে। অনেক সময় এটা দেখা যায় যে নির্বাচন কমিশন কিংবা অনেকেই নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করার জন্য সরকারি দলের উপরে বেশি কি বলবো একটু বেশি নিষ্ঠুর আচরণ করেন, তো ওই রকম যাতে না করা হয়। আগুন লাগার ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। টেলিফোনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় গভর্নরের হাতে রিপোর্ট তুলে দেন গঠিত কমিটির প্রধান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল। এদিকে ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আগামী বৃহস্পতিবারের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার আগুন লাগার পর 5 দিন পর প্রায় প্রতিদিনই র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিদর্শন করেন। দুর্ঘটনার একদিন পর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের এনএক্স ভবনের 14 তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে 5 শিক্ষক সহ 9 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদের সাভারের একটি কলেজে অধ্যক্ষ রয়েছেন। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা কর্মকর্তারা জানান, পরীক্ষার আগে কেন্দ্রে প্রশ্ন পৌঁছানোর পরপরই কৌশলে তা ফাঁস করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত এই চক্রটি। গেল কয়েক বছর ধরেই এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ওঠে নানা মহল থেকে। আর এসবের সঙ্গে জড়িত অভিযোগে বিজি প্রেস কর্মচারী সহ অনেককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। কিন্তু এবার প্রশ্ন ফাঁসের সঙ্গে সরাসরি জড়িত অভিযোগে সাভারের একটি কলেজের অধ্যক্ষ সহ 5 শিক্ষককে গ্রেফতার করল গোয়েন্দা পুলিশ। বাকিরাও বিভিন্ন কলেজের শিক্ষক কর্মচারী। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, প্রশ্ন প্রণয়ন, ছাপা এবং বিতরণ এই 3 পর্যায়ে প্রশ্নপত্র ফাঁস হয় বলে তথ্য পেয়েছেন তারা। এদিন যে চক্রটিকে গ্রেফতার করা হয় তারা কেন্দ্র থেকে মূল প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। সেন্টার থেকে যখন প্রশ্নপত্র নিতে আসে, নেওয়ার সময় প্রশ্নপত্রগুলো ঘন্টা পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা আগে তারা এই প্রক্রিয়া শুরু করে। বিশেষ করে যে শর্ট কোয়েশ্চেন যেগুলো এমসিকিউ টাইপের যে কোয়েশ্চেন গুলো আছে, সেই এমসিকিউ গুলো কোয়েশ্চেন গুলা স্ন্যাপশট নিয়ে নেয় চট করে, তো সলভ করে এটা একদম ফেসবুকের যে ডিস্ট্রিবিউটর, তার নাম হলো মিস্টার জিএম সাগর, তার কাছে পাঠিয়ে দেয়। পুলিশ বলছে, সাভার গাজীটেক কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেনের নেতৃত্বে অন্যরা ফেসবুক, ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাঁস করা প্রশ্ন সরবরাহ করত। তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। সিক্রেট গ্রুপ যেটা আছে, এই গ্রুপের মেম্বাররা অ্যাডমিনকে এই টাকাটা দেয়। এইটা 500 থেকে 5000 পর্যন্ত টাকা
তারা ওই একটা বিকাশ নাম্বার আছে, এই বিকাশ নাম্বারে তারা পাঠিয়ে দেয়। এইটাকে আপনার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা প্যানেল করে দেখেছি এইটা প্রতারণার ঘটনাটা প্রমাণ করাই সবচেয়ে যৌক্তিক। আগামী 2রা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় যাতে কেউ প্রশ্নপত্র ফাঁস কিংবা ফাঁসের গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে নজরদারি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। প্রশ্নপত্র ফাঁস হয়ে খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে পুলিশের খাবারবাহী ট্রাকের চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এই ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার রাত 9:30টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাংকার জিয়াউল কবির সোহেল ওয়ান ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কারওয়ান বাজার ব্রাঞ্চ থেকে অফিস শেষে মোটরসাইকেলে করে রামপুরের নিজ বাসায় যাওয়ার পথে হাতিরঝিলে ফোয়ারা দেখতে দাঁড়ান। এ সময় পুলিশের খাবার বহনকারী স্টিকার সম্বলিত একটি ট্রাক এসে ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় এক নারীও আহত হন। নিহত ব্যাংক কর্মকর্তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। দেশের মোবাইল কোম্পানিগুলো টাওয়ারের ক্ষতিকর বিকিরণের মাত্রা নির্ধারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ 3টি আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে পরীক্ষা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংস্থাগুলোর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যোগাযোগ করে 10 এপ্রিল অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে মোবাইল টাওয়ারগুলোর বিকিরণের মাত্রা সহনশীল করতে বিটিআরসির গাইডলাইন তৈরির অগ্রগতিও জানাতে বলেছেন হাইকোর্ট। বিচারপতি রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোবাইল টাওয়ারের বিকিরণ মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন আদালতে দাখিল করেন। প্রতিবেদনে রেডিয়েশনের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী করার সুপারিশ করা হয়। স্বাধীনতা বিরোধী শক্তি ও আন্তর্জাতিক শক্তি জঙ্গিবাদে মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সিলেটে জঙ্গি আস্তানার অভিযানের সময় পুলিশ সহ বেসামরিক নাগরিক নিহত ও আহতের ঘটনায় বিকেলে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত দোয়া মাহফিল ও সমাবেশে তিনি একথা বলেন। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ। এ সময় স্বাধীন বাংলাদেশ জঙ্গিদের অভয়ারণ্য হতে দেয়া যাবে না, আর যারাই জঙ্গিবাদের সাথে জড়িত তারা কেউ রেহাই পাবে না বলেও মন্তব্য করেন বক্তারা। যারা মনে করে বাংলাদেশকে মাথা নত করাবো, একটা মানুষকে টার্গেট করেছে তারা, আর সেই মানুষটি হলো জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। ওদের প্রতিরোধের দায়িত্ব শুধুমাত্র পুলিশ আর র্যাবের না, ওদের প্রতিরোধের দায়িত্ব 71-এর পক্ষের সকল শক্তি। আজকে ঐক্য হওয়ার সময় এসে গেছে, আর দেরি করা চলবে না। দেরি করলে, বিভেদ করলে ওরা কিন্তু মরণ কামড় দিবে। শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর। বৃষ্টিতে ভেসে গেছে ডাম্বুলার দ্বিতীয় ওয়ানডে। লঙ্কানদের ইনিংস শেষ হবার পর বৃষ্টির কারণে আর ব্যাটিংয়ে নামতে পারেনি টাইগাররা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার পেসার তাসকিনের হ্যাটট্রিকের পরও কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে 311 রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। সবশেষ স্থানীয় সময় রাত 9টায় আউটফিল্ড পর্যবেক্ষণ করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। ডাম্বুলার 50 আর লঙ্কান অধিনায়ক থারাঙ্গা 200তম ওয়ানডে। টস ভাগ্যতায় স্বাগতিকদের পক্ষেই, কিন্তু আগের ম্যাচে যে ভুল করেছিলেন থারাঙ্গা এবার সেটি করেননি। নিজেরাই গেছেন ব্যাটিংয়ে। উইকেটের চরিত্র বদলানোর আভাস পাওয়া গেলেও ব্যাটিং প্যারাডাইস উইকেটের দর্শন মেলে এদিন। তবে অনেক প্রাপ্তির এই ম্যাচে শুরুতে আঘাত আনেন মাশরাফি। এরপর থারাঙ্গা আর মেন্ডিস মিলে দারুণভাবে হাল ধরে হতাশ করেন টাইগার বোলারদের। এই জুটিতে 111 রান যোগ করে রান আউটের ফাঁদে পড়েন উপল থারাঙ্গা। কিন্তু গলার কাটা ওই কৌশল মেন্ডিসের ব্যাট জ্বলন ধরায় তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এরপর তাকে বেশি দূর এগোতে দেননি স্পিড স্টার তাসকিন আহমেদ। মেন্ডিসকে সাজঘরে পাঠান 102 রানের মাথায়, কিন্তু কাজের কাজ ঠিকই করে যান তিনি। মেন্ডিসের আউটের সময় দলের রান তখন 38 ওভারে 216। লঙ্কানরা 350 স্কোরের ইঙ্গিত দিচ্ছিল তখনও। শ্রীবর্ধনে 30 রানে আউট হবার পর গুণারত্নের ব্যাটিং তাণ্ডবে বড় সংগ্রহের স্বপ্ন দেখে শ্রীলঙ্কা।
কিন্তু গতি আর বৈচিত্র্যের শেষ ওভারে লঙ্কানদের সবই যেন তছনছ করেন তাসকিন। 39 রান করা গুণারত্নেকে দিয়ে শুরু, পরের বলে মুস্তাফিজের হাতে জমে যান লাকমাল। তাসকিন ক্যারিয়ারের হ্যাট্রিকের মাইল ফলক স্পর্শ করেন দুর্দান্ত এমন এক ইয়র্কার বলে, ভেঙে ফেলেন প্রদীপের স্টাম্প। আনন্দ উল্লাসে ওই চিরচেনা ডানা মেলে উদযাপন স্পিড স্টারের। 311 রানের টার্গেট বাংলাদেশের। এর আগে 3 বার 300 রান তাড়া করে জিতেছে টাইগাররা, কিন্তু বেরসিক বৃষ্টি সব সমীকরণই যেন করে দিল এলোমেলো। টানা বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি। ম্যাচ অফিসিয়ালরা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। অনেকটাই স্বার্থপরের মতো আচরণ করলো ডাম্বুলার এই ভেন্যুটি। প্রকৃতির সহযোগিতা নিয়ে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কাকে জিততে দিল না, নিজেরাই খুশি থাকলো। তাসকিনের দুর্দান্ত হেডটিকের দিনে কিছুটা আক্ষেপ নিয়ে উৎসবটা তাই বাংলাদেশের তোলা থাকলো কলম্বোতে। রিঙ্গিরির ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, শ্রীলঙ্কা। প্রবাসের সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটের আতিয়া মহলের অভিযান সমাপ্ত ঘোষণা, ব্রিফিংয়ে সেনাবাহিনী। ভবনটি পুলিশের কাছে হস্তান্তর, এলাকায় স্বস্তি। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধু সমালোচকরা 15 আগস্টের শোকাবহ ঘটনার পটভূমি সৃষ্টি করেছিল। জাতির পিতার আত্মজীবনীমূলক বইয়ের প্রকাশনা উৎসবে প্রধানমন্ত্রী। 21 পদক পাওয়া ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যার দায়ে 5 জনের ফাঁসির আদেশ, একজনের 7 বছর কারাদণ্ড। শেষ হল কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার। 43টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছে বিএনপি, আওয়ামী লীগের দাবি 35টি বিজেপির টহল। এবং ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডে ভেসে গেল বৃষ্টিতে, ম্যাচ পরিত্যক্ত। ওয়ানডে ক্রিকেটে পঞ্চম টাইগার বোলার হিসেবে তাসকিনের হ্যাট্রিক। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতেন, SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।